আজ আমরা জানবো রিসার্চের ডেটা কালেকশনের যে সমস্ত পদ্ধতিগুলো আছে তার মধ্যে ইন্টারভিউ পদ্ধতি। এই পদ্ধতিতে কি হয়, ডিরেক্ট কমিউনিকেশন তৈরি হয় রিসার্চারের মধ্যে আর এবং রেসপন্ডেন্টের মধ্যে। আর এটা হেল্প করে কি ডেটা গ্যাদার করতে, কিরকম ডেটা, ডিটেল ডেটা, মানে অনেক বেশি ডেটা এখানে মানে হেল্প করে রিসার্চারকে অ্যাকোয়ার করতে। তারপরে কি অ্যাকুরেট ইনফরমেশন দেয়, এটা কি সঠিক একটা তথ্য দেয়। আর এটা একজন কি করে আস্ক করে কোশ্চেন অন্য একজনের থেকে, যে কিনা আনসার দেয়। আর এখানে যে কোশ্চেনটা আস্ক করে তাকে বলা হয় ইন্টারভিউয়ার, আর যে কোশ্চেনের আনসারটা দেয় তাকে বলা হয় ইন্টারভিউই বা রেসপন্ডেন্ট। আর এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে ফেস টু ফেস একটা ইন্টারাকশন হয়, যেখানে কি রেসপন্ডেন্ট এবং রিসার্চার সামনাসামনি বসে বসে সেই ইন্টারভিউ মানে পুরো বিষয়টা চলে। আর এক্ষেত্রে কি টেলিফোন কনভারসেশনের মাধ্যমেও ইন্টারভিউটা চলতে পারে, আবার কি কখনো কখনো অনলাইন কমিউনিকেশনের মাধ্যমেও কিন্তু ডেটাটা কালেক্ট করা হয়। এই ইন্টারভিউ মেথডের যে উদ্দেশ্যগুলো সেগুলো হচ্ছে, এটা ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন কালেক্ট করার জন্য করা হয়। তারপরে ধরো ওপিনিয়ন নেওয়ার জন্য, কিংবা অ্যাটিটিউড বা ফিলিংস, কোনো একজন রেসপন্ডেন্টের কি অ্যাটিটিউড আছে সেই সমস্ত জিনিসগুলো জানার জন্য কিন্তু ইন্টারভিউ মেথডটা হয়। এছাড়া কি ডিটেল যদি ডেটা গ্যাদার করতে হয়, যদি ইনডেপথ ডেটা গ্যাদার করতে হয়, তাহলে কিন্তু ইন্টারভিউ মেথডটা করা হয়। আর কি টু ভেরিফাই ফ্যাক্টস অবটেন ফ্রম আদার সোর্সেস, মানে অন্যান্য যে সমস্ত সোর্স থেকে ধরো ডেটাটা কালেক্ট করেছি, ধরো যদি কোশ্চেনিয়ার করা হয়, কিংবা দেখা যাচ্ছে যদি আমরা ইন্ট্রোস্পেকশন মেথড করি, যেই মেথডে ডেটাটা কালেক্ট করা হোক না কেন, সেগুলো যে ঠিক ডেটা দিয়েছে কিনা সেগুলো ভেরিফাই করার জন্য কিন্তু ইন্টারভিউ মেথডটা কার্যকারী। তারপর কি টু স্টাডি বিহেভিয়ার অ্যান্ড রিয়াকশন রেসপন্স, মানে রেসপন্ডেন্ট যখন যে ডেটাটা দিচ্ছে তখন তার যে বিহেভিয়ারটা কিরকম, বা তার যে রিয়াকশনটা তখন কি হচ্ছে, সেগুলো যদি জানতে চাইতে হয় তাহলে কিন্তু ইন্টারভিউ মেথডটা বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরো যদি শুধু কোশ্চেনিয়ার দেওয়া হতো, তাহলে সে কোশ্চেনিয়ার আনসার দেওয়ার সময় সে কিরকম অঙ্গভঙ্গি করছে, কিরকম তার আচরণ করছে, মানে অনেক সময় হয় তো যে সে ভালো সাজার জন্য হয়তো ভালো ভালো জিনিসগুলোকে টিক দিচ্ছে, কিন্তু তার যে অঙ্গভঙ্গি, তার যে আচরণ থেকে কিন্তু আসল যে বিষয়টা সেটা কিন্তু উঠে আসে ইন্টারভিউর মাধ্যমে। তারপর কি টু অবটেন রিলায়েবল এবং অ্যাকুরেট ইনফরমেশন, মানে যদি বিশ্বাসযোগ্য এবং সঠিক ইনফরমেশন পেতে হয়, যেটা একটু আগে বললাম, সেটা হচ্ছে তাহলে ইন্টারভিউ মেথডটা দরকার। এটাই হচ্ছে ইন্টারভিউ মেথডের উদ্দেশ্য। এবার দেখি যে এই ইন্টারভিউ মেথডের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি। এটা একটা ডাইরেক্ট কমিউনিকেশন হয়, যেখানে কি রেসপন্ডেন্ট এবং যে রিসার্চার সামনাসামনি বসে বিষয়টা করে। তারপরে কি পার্সোনাল কন্ট্যাক্ট হয়, যেহেতু সামনাসামনি বসেই ডেটাটা কালেক্ট করা হচ্ছে, তাই তাদের মধ্যে কিন্তু একটা র্যাপো বা পার্সোনাল কন্ট্যাক্ট তৈরি হয়। আর কি ফ্লেক্সিবিলিটি থাকে, তার মানে কি ফ্লেক্সিবিলিটি হচ্ছে অবস্থা বুঝে কিন্তু ইন্টারভিউয়ার কি করে ইন্টারভিউ থেকে ডেটাগুলো কালেক্ট করে। মানে ধরো যদি এরকম হয় যে সে একটা জিনিস ভেবে এসেছিল যে এই কোশ্চেন গুলো করবো, কিন্তু দেখা যাচ্ছে সেই আলোচনার মাধ্যমে দেখা যাচ্ছে আরো কিছু কোশ্চেন সে তৈরি মানে তখন তখন জিজ্ঞাসা করে নিতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, ফ্লেক্সিবিলিটি একটা থাকছে, ডিটেল ইনফরমেশন পাওয়া যায়। এছাড়া ইমিডিয়েট রেসপন্স পাওয়া যায়। ইমিডিয়েট রেসপন্স মানে হচ্ছে যেহেতু রিসার্চার সামনেই বসে আছে আর ইন্টারভিউ এর সামনে, তারপরে কি যে যা কোশ্চেন করছে তখনই আনসারটা নিতে পারছে। এরকম হয় ধরো কোশ্চেনের মানে যদি ইন্টারভিউদের কাছে দেওয়া হয়, মানে রেসপন্ডেন্টদের কাছে দেওয়া হয়, তারা হয়তো অনেকদিন পরে হয়তো সেই কোশ্চেনিয়ারে রিপ্লাই করে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা দেরিতে রেসপন্স পায়। কিন্তু এক্ষেত্রে যেহেতু সামনাসামনি বসে ডেটাটা কালেক্ট করছে, তাই ইমিডিয়েট রেসপন্স পাওয়ার সম্ভাবনাটা রয়েছে। আর এক্ষেত্রে কি অবজারভেশন পদ্ধতিও কিন্তু এখানে কাজে লাগছে, যেহেতু সামনাসামনি বসে আছে, সেহেতু শুধুমাত্রই যে কোশ্চেন আনসার করছে তা না, অবজারভেশনের মাধ্যমেও কিন্তু ডেটা কালেক্ট করার একটা সুযোগ থাকছে। এবার দেখে নিই যে এই ইন্টারভিউ কত ধরনের হয়। প্রথমেই দেখা যাচ্ছে স্ট্রাকচার্ড ইন্টারভিউ। স্ট্রাকচার্ড ইন্টারভিউ মানে কি, এখানে সবকিছু আগে থেকে তৈরি করা, মানে রিসার্চার যখন ডেটা কালেকশন করতে যায় তখন সে কোশ্চেন গুলো সমস্ত আগে থেকে চক আউট করে নিয়ে যায়, আর গিয়ে কি করে ইন্টারভিউয়ারকে মানে রেসপন্ডেন্টকে সেই কোশ্চেন গুলোই জিজ্ঞাসা করে। এবং তাতে ধরো এরকম দেওয়া থাকে যে হ্যাঁ, না, জানি না, এরকম ধরনের কয়েকটা অপশনই দেওয়া থাকে, যেটা ইন্টারভিউ মানে রেসপন্ডেন্ট সেই উত্তরগুলো দেয়। আর এক্ষেত্রে কি হচ্ছে, সুবিধাটা কি, এক্ষেত্রে কোশ্চেন গুলো বারে বারে
তৈরি করতে হয় না রিসার্চার কোশ্চেনটা আগে থেকে বাড়ি থেকে করে নিয়ে যাচ্ছে, তার ফলে কি সময়টাও কম লাগে, আর কি অল্প সময়ে অনেক বেশি কিন্তু ডেটা কালেক্ট করা যায়, অনেক বেশি মানে রেসপন্ডেন্টের থেকে ডেটাটা কালেক্ট করা যায়। আর আরেকটা সুবিধা হচ্ছে যেহেতু সবকিছুই স্ট্রাকচার, সবকিছুই মানে কম কম বিষয়গুলো কালেক্ট করা হচ্ছে, তার ফলে কি হচ্ছে কিন্তু অ্যানালিসিসটাও সুবিধা হচ্ছে। অসুবিধাটা হচ্ছে এইটাই যে রেসপন্ডেন্ট দেখা গেলো আরো বেশি কিছু বলতে চায়, কিন্তু তার জন্য সেই জায়গাটা নেই, মানে যেহেতু সবকিছু স্ট্রাকচার করে ওয়েতে আসছে। আর নতুন করে যদি ইন্টারভিউয়ার যদি নতুন কিছু জানতে চায়, সেই জিনিসগুলো কিন্তু এই স্ট্রাকচার ইন্টারভিউর মাধ্যমে হয় না। আনস্ট্রাকচার ইন্টারভিউ কিন্তু তার ঠিক উল্টো। ঠিক উল্টো মানে কি, এক্ষেত্রে কোনো কোশ্চেনই আগে থেকে ইন্টারভিউয়ার নিয়ে যায় না। রেসপন্ডেন্ট মানে সঙ্গে যখন মানে তার র্যাপোর্ট তৈরি হয়, তারপরে সে নিজে থেকে বুঝে সেই সময়ে কোশ্চেন গুলো তৈরি করে। এর ফলে সুবিধা হচ্ছে রিসার্চার আগে থেকে অনেক বেশি খাটতে হয় না, এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা, ইনডেপথ নলেজ মানে ডেটা নেওয়া যায়। কারণ কি, এক্ষেত্রে খোলা জায়গাতে মানে কোশ্চেন গুলো করা হয়, মানে খোলা জায়গা বলতে এই যে কোশ্চেন করা হয় এবং তার জন্য হ্যাঁ না জানি না এরকম ব্যাপার নেই, অনেকটা সময় দেওয়া হয় বা অনেকটা জায়গা দেওয়া হয় যে তাকে বলার বা রেসপন্ডেন্ট থেকে ডেটা নেওয়ার। তার ফলে কি ইনডেপথ একটা নলেজ এখানে কিন্তু হচ্ছে। আর এখানে অসুবিধাটা হচ্ছে এটাই যে অনেকটা সময় লেগে যায়, যেহেতু কোশ্চেনটা তৎক্ষণাৎ তৈরি করা হয়। আর তৎক্ষণাৎ যেহেতু তৈরি করা হচ্ছে, অনেক কিছু কিন্তু আমাদের জানার ছিল কিন্তু সেগুলো আমরা জানতে পারছি না, যেহেতু তখন হয়তো মনে নেই, সেই কোশ্চেন গুলো আমরা করিনি, এরকম ব্যাপার। আর সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউতে কি হয়, এটা হচ্ছে সব থেকে ভালো বলতে পারো যে ইন্টারভিউ, কারণ স্ট্রাকচার্ড ইন্টারভিউ যে সুবিধাগুলো সেগুলো সেমি স্ট্রাকচারে আছে, আর আনস্ট্রাকচারের যে সুবিধাগুলো সেগুলোও আছে। আবার একই রকম ভাবে কি মানে এক্ষেত্রে পুরোপুরি কথাটাই হচ্ছে এটাই যে এক্ষেত্রে কিছুটা স্ট্রাকচার্ড আবার কিছুটা আনস্ট্রাকচার, মানে কিছু কোশ্চেন করে নিয়ে যায় রিসার্চার, আবার কিছু কোশ্চেন কি হচ্ছে যে পরিস্থিতি বুঝে সে সেই সময় কোশ্চেনটা তৈরি করে যখন কিনা ইন্টারভিউটা হয় তখন। তার ফলে সেমি স্ট্রাকচারে কিন্তু অনেকটা বেশি রিলায়েবল বা অ্যাকুরেট জিনিসটা পাওয়া যায় এবং ইনডেপথ নলেজটা বা ইনডেপথ ডেটাটা নেওয়া যায়। আর পার্সোনাল, এছাড়া দেখো এই যে তিনটে আমরা দেখলাম, সেই তিনটের হচ্ছে কি যে স্ট্রাকচার মানে সংগঠনের দিক থেকে কিরকম, সেক্ষেত্রে তিন রকমের দেখলাম, যে স্ট্রাকচার দেখলাম, আনস্ট্রাকচার দেখলাম, আর সেমি স্ট্রাকচার দেখলাম। কিন্তু কিন্তু যদি আমরা ব্যক্তিভেদে বুঝি, যে ব্যক্তির উপর নির্ভর করে যদি ইন্টারভিউর কথা ভাবি, তাহলে আর দুটো রকম হয়, একটা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ আর একটা হচ্ছে গ্রুপ ইন্টারভিউ। পার্সোনাল ইন্টারভিউতে কি হয়, একজনের সঙ্গে আদান প্রদানের মাধ্যমে রিসার্চার কি করে ইন্টারভিউটা নেয়, তার মানে ব্যক্তি কেন্দ্রিক একজনের উপর নেওয়া হয়। আর গ্রুপটা কি দলের উপরে, মানে একদল একই ক্যারেক্টারিস্টিক্স দল নিয়ে কি হচ্ছে ইন্টারভিউয়ার তাদের থেকে ইন্টারভিউ নিচ্ছে, এটা হচ্ছে গ্রুপ ইন্টারভিউ। তাহলে পার্সোনাল ইন্টারভিউতে সুবিধাটা কি, যে অনেক বেশি মানে ডেটা নেওয়া যায় পার্সোনাল ক্ষেত্রে, মানে যে কোনো ধরো সাই যদি কেউ থাকে, যে লজ্জা পায় এরকম যদি কোনো রেসপন্ডেন্ট থাকে, সে কিন্তু পার্সোনাল ইন্টারভিউর ক্ষেত্রে বেশি ডেটা দিতে সমর্থ হয়। কিন্তু গ্রুপ ইন্টারভিউর ক্ষেত্রে কি হচ্ছে, অনেক সময় তারা হয়তো চুপ থাকতে পারে, যে না সবার সামনে সবকিছু বলবো না, এরকম ব্যাপারগুলো থাকে। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, মানে রিসার্চারের ক্ষেত্রে গ্রুপ ইন্টারভিউটা কিন্তু তার ক্ষেত্রে সুবিধা হচ্ছে, মানে অল্প সময়ে অনেক বেশি ডেটা সে কালেক্ট করতে পারে, কিন্তু সেই সুবিধা কিন্তু পার্সোনাল ইন্টারভিউর মধ্যে নেই। তারপরে দেখো যদি অনলাইন থ্রু দেখি, তাহলে আমরা দু রকম দেখি, একটা হচ্ছে টেলিফোন ইন্টারভিউ আর একটা হচ্ছে অনলাইন ইন্টারভিউ। টেলিফোন ইন্টারভিউ হচ্ছে ওভার টু ফোন, মানে টেলিফোনের মাধ্যমে ইন্টারভিউ যেটা হয় সেটাকে বলা হচ্ছে টেলিফোন ইন্টারভিউ। আর অনলাইন ইন্টারভিউ ধরো ভিডিও কলিং, তারপরে ইমেল, এই সমস্ত ব্যাপার ভাবে যে ইন্টারভিউ গুলো নেওয়া হয় সেটাকে বলা হচ্ছে অনলাইন ইন্টারভিউ। এই দুটো ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু রিলায়েবিলিটি অনেকটা কম, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, সময়টা অনেক কম লাগছে, অনেক অল্প সময়ে অনেক অল্প খরচে অনেক বেশি ডেটা এতে গ্যাদার করা যাচ্ছে। এবার দেখেছে এই যে ইন্টারভিউ যে প্রসেসটা সেটা কিভাবে চলে। প্রথমে দেখো প্রিপারেশন মানে কি, এই যে স্তরটা, এই স্তরে রিসার্চার কি করে আগে থেকে ঠিক করে নেয় যে কি কি কোশ্চেন করব, কাদের উপর থেকে কোশ্চেন করবো, মানে স্যাম্পল ঠিক করে নেয় এবং কোন জায়গা থেকে করবে সেই ব্যাপারটা ঠিক করে নেয়। সবকিছু একটা পরিকল্পনা তৈরি করার যে সময়টা, সেটা হচ্ছে প্রিপারেশন। তারপরে কি প্রিপারেশন হয়ে গেল, বুঝে গেল যে কাদের থেকে আমার ডেটাটা কালেক্ট করতে হবে, কাদের সঙ্গে ইন্টারভিউ করতে হবে, তারপরে কি করবে, স্ট্যাবলিশ র্যাপো তৈরি করবে। র্যাপো বলতে তাদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবে যাদের থেকে মানে ডেটাটা নেবে। তার
সেটা যখন করা হয়ে গেল, তারপরে আসল বিষয়টা আসলো যে আস্কিং কোশ্চেন। এবার কোশ্চেনটা করবে, সে ওপেন এন্ডেড করুক বা ক্লোজ এন্ডেড করুক, যেভাবেই হোক, এবার কি কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি করা হবে। তারপরে যখন কোশ্চেনটা করা হচ্ছে, তখন তো রেসপন্ডেন্ট উত্তরটা দেবে, তখন কি করতে হবে যে রেকর্ডিং রেসপন্স, তারপরে রেসপন্স গুলোকে রেকর্ড করে নিতে হবে। এই পুরো জিনিসটা যখন হয়ে যাবে, তারপরে কি ক্লোজিং ইন্টারভিউ। তারপরে কি হচ্ছে, একটা সময় আসবে যখন ইন্টারভিউকে বলবে যে না, সমস্ত ডেটা নেওয়া হয়েছে, বাট ইন্টারভিউ প্রসেসটা শেষ হচ্ছে। এটা হয়ে যাওয়ার পরে কি করবে, ইন্টারভিউয়ার অ্যানালিসিস করবে, যে যে সমস্ত ডেটাগুলো সে পেলো, সে তার অবজেক্টিভস অনুযায়ী কি করবে, অ্যানালিসিস করবে। এবার দেখি যে এই ইন্টারভিউ যে মেথডটা, এর অ্যাডভান্টেজ গুলো কি কি, সুবিধাগুলো কি কি। প্রথমটাই দেখো, বলছে যে কালেকশন অফ ডিটেলড ইনফরমেশন, মানে এখানে অনেক বেশি ইনফরমেশন কালেক্ট করা যায়। হাই অ্যাকুরেসি, মানে সামনাসামনি যেহেতু রেসপন্ডেন্ট এবং ইন্টারভিউয়ার থাকে, তার ফলে কি সঠিক তথ্যটা নেওয়া সম্ভব হয়। তারপর কি ফ্লেক্সিবিলিটি, যেটা আমরা সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউতে দেখলাম, যে ফ্লেক্সিবিলিটি কি, রিসার্চার ভেবে এসেছিল যে এই কোশ্চেন গুলো সে করবে, কিন্তু বা লিখে নিয়ে এসেছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে সেই অবস্থা বুঝে সেগুলো নতুন কিছু কোশ্চেন এর সঙ্গে অ্যাড করতে পারে। তার ফলে কি হচ্ছে, এটা ফ্লেক্সিবল থাকছে। তারপরে কি সুইটেবল ফর ইলিটারেট রেসপন্ডেন্ট। দেখো এক্ষেত্রে কি হচ্ছে, যারা লিটারেট তারা তো লিখে দিতে পারবে কোশ্চেন এর ক্ষেত্রে, কিন্তু ইলিটারেট যারা, তারা তো লিখে দিতে পারবে না। তো সে সমস্ত ক্ষেত্রে তাদের থেকে ডেটা কি করে কালেক্ট করা হবে, তাদের তখন নেওয়া হবে কি, ইন্টারভিউ। তাহলে যারা ইলিটারেট রেসপন্ডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ মেথডটা খুব কার্যকরী। তারপরে কি বেটার রেসপন্স রেট, এক্ষেত্রে কিন্তু রেসপন্সের যে রেটটা সেটা বেশি হয়। সেটা কি, যেমন ধরো কোশ্চেনিয়ার পাঠানো হলো, 100টা কোশ্চেনিয়ার পাঠানো হলো 100 জনকে, কিন্তু দেখা যাচ্ছে আদতে 10 জন তার রিপ্লাই দিয়েছে, সবাই রিপ্লাই দেয়নি। কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু রেসপন্ডেন্ট এবং ইন্টারভিউয়ার সামনাসামনি আছে, সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ মানে রেসপন্ডেন্ট ইন্টারভিউয়ারকে সেই মানে তার রেসপন্সটা দিচ্ছে, তার ফলে কি রেসপন্স রেটটা অনেকটা বেশি ভালো হচ্ছে। তারপরে কি অবজারভেশন পসিবল, এক্ষেত্রে আমরা আগেই দেখেছি যে এক্ষেত্রে অবজারভেশনটাও করা যায়, শুধু যে ইন্টারভিউ হচ্ছে তা নয়, কিছু নন ভার্বাল যে বিষয়গুলো, সেগুলোও কিন্তু অবজারভেশন করা যাচ্ছে। দেখো যে নন ভার্বাল বিষয়গুলো হচ্ছে, সেটা হচ্ছে কন্টেক্সচুয়াল ডাটা, মানে সেই যে কন্টেক্সটে, সেই যে সময় যে রেসপন্ডেন্টের যে অঙ্গভঙ্গি বা তার যে নন ভার্বাল যে কিউজ গুলোর মাধ্যমে কি করতে পারে, যে ইন্টারভিউয়ার তার ডেটাগুলোকে কালেক্ট করতে পারে। এবার দেখি যে এই ইন্টারভিউ মেথডের কি ডিসঅ্যাডভান্টেজ আছে। দেখো এটা টাইম কনজিউমিং, অনেকটা সময় লাগে, যেহেতু প্রত্যেকটা ইন্টারভিউ মানে ইন্টারভিউয়ের কাছে যেতে হয়, সেই জন্য। তারপর কি এক্সপেন্সিভ, যদি টাইমের সঙ্গে সঙ্গে কি যাতায়াতের জন্য অনেকটা খরচও হচ্ছে, সেট আপ তৈরি করার জন্য অনেকটা খরচ হয়। তারপরে কি ইন্টারভিউয়ার বায়াস, মানে অনেক সময় হয় যে ইন্টারভিউয়ার আগে থেকে যদি কোনো রেসপন্ডেন্টকে চেনে, বা তার যদি নতুন মানে কাউকে দেখেই মনে হয় যে সে এরকম এরকম রেসপন্স করবে, এই সমস্ত ব্যাপারগুলো মানে রিসার্চারের দিক থেকে যে নিজের দিক থেকে যে পার্সোনাল বায়াস গুলো থাকতে পারে। তারপর কি ল্যাক অফ অনেস্টি, দেখা যাচ্ছে রেসপন্ডেন্ট অনেক সময় সৎভাবে কি হয় যে ইন্টারভিউ দেয় না। তার কারণ কি, সে ভাবে যে যে ইন্টারভিউয়ার তার সামনে সে তার ভালো দিকটা প্রদর্শন করবে, তার ফলে কি হচ্ছে, সে অ্যাকচুয়াল ডেটাটা দেয় না। তারপর কি ডিফিকাল্ট অ্যানালিসিস, ডিফিকাল্ট হচ্ছে অ্যানালিসিস কেন, তার কারণ হচ্ছে যদি ওপেন এন্ডেড কোশ্চেন মানে ইন্টারভিউর মানে আনস্ট্রাকচার্ড হয়, ওপেন এন্ডেড কোশ্চেন থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ডেটা যখন কালেক্ট করা হচ্ছে, তখন সেইগুলোকে মানে অ্যানালিসিস করার ইন্টারভিউয়ের কাছে অনেকটা সমস্যা হয়ে দাঁড়ায়। তারপর কি প্রবলেম ইন জেনারেলাইজেশন এক্ষেত্রে করা যায় না। তার কারণ কি, প্রত্যেক জনের থেকে যখন ডেটা কালেক্ট করা হচ্ছে, তখন কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কেস হয়ে যাচ্ছে, এবং বেশি লোকের থেকে কিন্তু ইন্টারভিউ নেওয়া সম্ভব হয় না। তাই অল্প কয়েকজনের থেকে নেওয়া ইন্টারভিউর যে ফলাফল, সেটা কিন্তু মানে বৃহৎ ক্ষেত্রে চালানো যায় না। দেখো এই ইন্টারভিউ মেথডটা যদি চালাতে হয়, তাহলে কিন্তু অনেকগুলো প্রিকশন বা সতর্কতা আমাদের নিতে হয়। প্রথমে কি করতে হয়, দেখো প্রিপেয়ার কোশ্চেনস কেয়ারফুলি, কোশ্চেন গুলোকে ভালোভাবে তৈরি করতে হয়। তারপরে কি করতে হয়, মেনটেন নিউট্রালিটি, মানে হচ্ছে অবজেক্টিভিটিটা মেনটেন করতে হয়, মানে কোনোভাবে যাতে রিসার্চারের কোনো সাবজেক্টিভ বায়াস এখানে না আসে। আর অ্যাভয়েডিং হচ্ছে লিডিং কোশ্চেন, মানে রিসার্চার এমন কোনো কোশ্চেন করবে না যার উত্তরটা সে আগে থেকে মানে কোশ্চেনের মধ্যেই লুকিয়ে আছে, এরকম ধরনের কোশ্চেন করা যাবে না। মানে ইন্টারভিউয়ার যা চাইছে বা রিসার্চার যা চাইছে সেরকম ধরনের আনসার দেবে, এরকম ব্যাপার যেন না হয়। রেসপেক্ট রেসপন্ডেন্ট
রেসপন্ডেন্ট প্রাইভেসি, রেসপন্ডেন্টের যে প্রাইভেসি আছে সেটাকে মানে রেসপেক্ট করতে হবে। কিভাবে? যখন কিনা আমরা ইন্টারভিউ নিই তখন কিন্তু জনসমক্ষে কারোর গোপন কথা এরকম জিজ্ঞাসা করা যাবে না, তার জন্য একটা প্রাইভেট জায়গাতেই তাকে কোশ্চেন আনসার গুলো করতে হবে। আর কি? এনশিওর কনফিডেন্সিয়ালিটি, তার সাথে যে গোপন তথ্যগুলো দিল সেগুলো যাতে কনফিডেন্সিয়াল থাকে, কারোর কাছে যাতে এটা মানে ওপেন টু অল যাতে না হয়, এই ব্যাপারটা দেখতে হবে। তারপরে কি? লিসেন অ্যাটেন্টিভলি, যখন কিনা ইন্টারভিউ নেওয়া হবে তখন কিন্তু মানে রিসার্চার বা ইন্টারভিউয়ারের প্রধান যে গুণ সেটা হচ্ছে সে যাতে মন দিয়ে সেই বিষয়টা শোনে, রেসপন্ডেন্ট যেটা বলবো। তারপরে কি? রেকর্ড হচ্ছে আনসার্স কারেক্টলি, যে সমস্ত আনসার গুলো রেসপন্ডেন্ট দেবে সেগুলোকে কিন্তু ঠিকঠাক করে মানে সঠিকভাবে মানে রেকর্ড করে নিতে হবে। তারপরে কি? ইউজ পোলাইট ল্যাঙ্গুয়েজ, আর রিসার্চারের সবসময়ের জন্যই বিনয়ী ধরনের তার ভাষা হবে, তার ভাষা কখনোই এমন হবে না যে এত কর্কশ হবে না বা এত রুড হবে না যাতে কিনা রেসপন্ডেন্ট উত্তর দিতেই মানে স্বচ্ছন্দ বোধ না করে। আমরা দেখলাম যে ইন্টারভিউ মেথডের এত কিছু, যে তার সুবিধা অসুবিধা বা তার পদ্ধতি, এই অনেক কিছুই দেখলাম, কিন্তু তার ইম্পর্টেন্সটা কি? এই যে ইন্টারভিউ মেথডটা পড়ে আমাদের হবেটা কি? তার প্রধানটাই হচ্ছে, দেখো, ইট হেল্পস কালেক্টিং রিলায়েবল ডেটা। এটা কিন্তু বিশ্বাসযোগ্য ডেটা কালেক্ট করার জন্য এটা খুব মানে সাহায্য করে। এটা ইমপ্রুভ করে কি? আন্ডারস্ট্যান্ডিং সোশ্যাল প্রবলেম, সোশ্যাল মানে সোসাইটিতে যদি কোনো প্রবলেম হয় সেটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করার জন্য খুব ভালো একটা পদ্ধতি, বা এটা ইমপ্রুভ করে। আর হচ্ছে ইট অ্যালাউস পার্সোনাল ইন্টারাকশন, মানে রিসার্চার এবং রেসপন্ডেন্টের মধ্যে যে পার্সোনাল কানেকশন এটা কিন্তু সেটা প্রোভাইড করে। আর এটা আরেকটা জিনিস প্রোভাইড করে, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ইনফরমেশন এখানে নেওয়া যায়। কোশ্চেনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমাদের কোয়ান্টিটেটিভ ডেটা হয়, কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু কোয়ালিটেটিভ ইনফরমেশন আমরা নিতে পারি। আর এটা ইউজফুল কি? সার্ভে কিংবা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা ইউজফুল। আর এছাড়া এটা হেল্প করে রিসার্চারকে কি? স্টাডি ইমোশনস এন্ড অ্যাটিটিউড, মানে ইমোশন এন্ড অ্যাটিটিউড কখন দেখা সম্ভব? যদি আমরা সামনাসামনি রেসপন্ডেন্টকে দেখতে পাই তখনই এটা কিন্তু জানা সম্ভব, কিন্তু কোশ্চেনিয়ারের মাধ্যমে আমরা কিন্তু তাদের ইমোশন বা অ্যাটিটিউড এগুলো দেখতে পারবো না। তাই জন্য ইন্টারভিউ মেথড কিন্তু এটা একটা হেল্প করে। তাহলে আজকে আমরা জানলাম যে রিসার্চের ডেটা কালেকশনের পদ্ধতি হিসাবে ইন্টারভিউ মেথডটা কি, তারপরে এর স্টেপস গুলো কি, এর অবজেক্টিভস কি, এর ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, এর টাইপস গুলো কি, এর অ্যাডভান্টেজ গুলো কি, এর জন্য কি প্রিকশন গুলো নিতে হবে, এর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি, এর যে গুরুত্ব সেটা কি, এই সবকিছু।